আচ্ছা, আমরা মোটামুটি 12-13 মিনিটের মতো ওয়েট করে ফেলছি অলরেডি। আমাদের আর ওয়েট করার কোনো সময় নাই, আমরা এখন আমাদের ক্লাসটা শুরু করে দিতে চাই। আজকের ক্লাসের টপিক তোমরা সবাই জানো, আমি এখানে লিখে দিছি, অনেকগুলো ছবিও এখানে আঁকছি। তোমাদের সায়েন্স পয়েন্ট থেকে তোমাদের স্পেশাল এসএসসি 2021 ব্যাচ, তোমরা এসএসসি 2021 এর রিভিউ ক্লাস, এটা হচ্ছে রিভিউ ক্লাস আয়োজন করা হয়েছে। আজকে ক্লাসটা বায়োলজি, এটা তোমরা সবাই জানো। বায়োলজির আজকে চ্যাপ্টার নাম্বার 7 নাম্বার চ্যাপ্টারের নাম হচ্ছে গ্যাসীয় বিনিময়। কিসের বিনিময়? গ্যাসের বিনিময়। তো গ্যাসের বিনিময়ে মূলত গ্যাসের আদান প্রদানই আমরা বুঝি। তো এই চ্যাপ্টার মূল শব্দটাই হচ্ছে শ্বসন, কারণ এই চ্যাপ্টারে মানুষের দেহে কিভাবে শ্বসন ঘটে সেই জিনিসগুলো আমরা দেখবো। আমি সবাই, যেহেতু আমি এখন শুরু করে দিব, আমি একটু সবাইকে রিকোয়েস্ট করবো যে তোমাদের আনমিউট যদি কারো করা থাকে মিউট করে দাও, তোমাদের অডিওটা মিউট করে দাও। অডিও যদি মিউট না করো, এখানের মধ্যে হজবরল হবে, আমার কথাগুলো হজবরল ভাবে আসবে। তো ফিটফাট কথা আসবে না, জিগজ্যাগ কথা আসবে। জিগজ্যাগ কথা চাই না, ফিটফাট যদি কথা চাই, তাহলে তোমরা আনমিউট থেকে মিউট করে দাও। ভিডিও অন রাখো, কোনো সমস্যা নেই ভিডিও অন না রাখলে, বা ভিডিও অন রাখলে আমি তোমাদেরকে দেখতে পারবো না, ডাজন্ট ম্যাটার, সমস্যা নেই, ঠিক আছে। আমি মোবাইলেও দেখতে পাচ্ছি না, তো আমি এদিক থেকেই তোমাদেরকে ক্লাসটা করাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের যেহেতু আজকে চ্যাপ্টার হচ্ছে শ্বসন, উদ্ভিদের শ্বসন হইতে পারে, মানুষের শ্বসন হইতে পারে। তো উদ্ভিদের যে শ্বসন, সেই শ্বসনটা তোমাদের চতুর্থ অধ্যায়ে তোমরা হয়তো ডিটেইলস আজকে ফ্রি ক্লাসগুলোতে বা আমাদের সায়েন্স পয়েন্টের অ্যারেঞ্জ করা ফ্রি ক্লাসগুলো থেকে পরবর্তীতে পাবা। আজকে আমি মানুষের শ্বসনটা একটু তোমাদেরকে ডিটেইলস ভাবে পড়াবো। তো তোমরা যেহেতু এসএসসি 2021 ব্যাচ, তোমাদের অলরেডি চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে আমি জানি। জাস্ট তোমাদের ফার্স্ট অফ অল আমি পুরো গ্রস একটা ধারণা দিয়ে দিব পুরো চ্যাপ্টারের, একদম আগা টু গোড়া, ফ্রম বটম টু টপ, ফ্রম টপ টু বটম, পুরো একটা 1 to 100 একটা তোমাদেরকে আইডিয়া দিয়ে দিব। এরপরে ভাইয়া তোমরা আমাকে কোশ্চেন করবা, যে তোমরা মুখে কোশ্চেন করবা, রিটেন না, নট মেসেজ। তোমরা মুখেই কোশ্চেন করবা যে ভাইয়া হ্যাঁ এখানে বুঝি নেই, এখানে সমস্যা, আপনি একটু বুঝাই দেন। আমি তোমাদের সেই কোশ্চেন বিবেচনা করে তোমাদের সেই কোশ্চেনের খুব দ্রুততার সাথে আনসার দিয়ে দিব, ঠিক আছে। তো আসো, আমরা আজকে পড়বো আমাদের মূল চ্যাপ্টার শ্বসন। তো আমাদের যে শ্বসনটা মানুষের দেহে অবশ্যই প্রয়োজন। শ্বসনে তুমি যদি না করতে পারো বিচরণ, তাহলে তোমার শ্বসনের জ্ঞান থাকবে অপূর্ণ, তোমার জ্ঞান লাভ হবে না সম্পূর্ণ। সো শ্বসনের শাখা প্রশাখা গুলোতে সম্পূর্ণরূপে তোমাকে করতে হবে বিচরণ। আমরা আসলে বিচরণ করতে যাই, বিচরণ কিভাবে করতে পারি সেটাই দেখিতে চাই। ফার্স্ট অফ অল, এই চ্যাপ্টারে শ্বসন নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে, সর্বপ্রথম শ্বসন অঙ্গ কি সেটার একটা ধারণা দেওয়া হয়েছে। আমাদের মানব দেহের শ্বসন অঙ্গ প্রধানভাবে দুটি। কয়টি? দুটি। দুইটি ফুসফুস। আমি এখানে পুরো শ্বসন তন্ত্রটা আছে তোমাদের, আমি জানি আমি মুভ করলে একটু অটো ফোকাসটা বেশি হবে, দ্যাট মিন্স তোমাদেরকে তোমরা ঘোলা ঘোলা দেখবা, যেন আমি একটু মুভ কম করে যতটুকু পসিবল একটু ক্লিয়ার করবো জিনিসটা, ঠিক আছে। তোমাদের যদি কোনো টপিকে ফিয়ার থাকে, ভয় থাকে, তোমরা ভয়কে ডিয়ার করে আমাকে বলে দিবা, আমি তোমাদের সেই ফিয়ারকে দূর করে দিব, তোমাদের বেসিক ক্লিয়ার করে দিব। তোমরা শুধু আমাকে একবার বলে দিবা, ঠিক আছে। আসো, তো এই যে পুরোটা শ্বসন তন্ত্র, তাহলে তোমার সর্বপ্রথম শ্বসন সম্পর্কে আইডিয়া পাইতে হইলে তন্ত্রের মধ্যে কি কি আছে সেটা সম্পর্কে একটা আইডিয়া পাতে হবে। দ্যাট মিন্স তোমার পুরো শ্বসন তন্ত্রটাতে কি কি জিনিস আসলে ঢুকে আছে, ভিতরে বসে আছে, সেই জিনিসগুলো যদি তোমার একটা আইডিয়া চলে আসে, শ্বসন নিয়ে তোমার বেসিকে কোনো ধরনের কনফিউশন থাকবে না। আসো, সর্বপ্রথম আমরা জানি আমাদের শ্বসন অঙ্গ দুটি, দুটি বড় বড় ফুসফুস। এই যে আমি দুটি বড় বড় ফুসফুস এঁকে ফেলছি। এখন ফুসফুস তো শ্বসন অঙ্গ ভাইয়া জানি, ফুসফুসে অক্সিজেন প্রবেশ করে, কার্বন ডাই অক্সাইড ফুসফুস থেকে বের হয়। তাহলে কোন জায়গা দিয়ে অক্সিজেন প্রবেশ করে ভাইয়া? তুমি পরিবেশ থেকে শ্বাস নিচ্ছ, এই যে শ্বাস নিচ্ছ, নেয়াটা হচ্ছে তোমার নাকের ছিদ্র দিয়ে, দ্যাট মিন্স আমাদের নাসারন্ধ্র দিয়ে। এই নাসারন্ধ্র দিয়ে তোমার শ্বাসটা ঢুকে তোমার পুরো শ্বাসনালী দিয়ে গিয়ে 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 ফুসফুসে গেল,
আবার একটা নিঃশ্বাস ফুসফুস থেকে উঠে 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 তোমার শ্বাসনালী দিয়ে বের করে দিলা। তাহলে এখন কথা হইলো, এই যে নাক থেকে শুরু করে ফুসফুস, ফুসফুস থেকে আবার নাক, পুরোটাই তো শ্বসন তন্ত্রের অন্তর্গত। এখানে অনেকগুলো জিনিস আছে, আমি একটা বাই একটা আস্তে আস্তে করে ছোট ছোট করে ডেসক্রিপশন দিব যাতে তোমাদের কনফিউশন হবে। দেখো, সর্বপ্রথম এটা হচ্ছে একটা মানুষের দেহের উপরের অংশ। কোন অংশ ভাইয়া? শুধু বুকের অংশ। ভাইয়া বুকের অংশ কিভাবে বুঝবো? কিছু বুঝাই দেন জিনিসটা। বুকের অংশ আর পেটের অংশ বোঝার জন্য তোমার একটা পেশিকে চিনিতে হবে, যাকে না চিনিলেই নয়। তাকে চিনার মাধ্যমে আমাদের বুকের অংশ চিনা হয়। তার নাম হলো মধ্যচ্ছদা, বা ইংরেজিতে আমরা বলি ডায়াফ্রাম। এখানে একটু করে দেখাই, এই যে সবুজ কালারের যে লেয়ারটা আঁকছি, অথবা এখানে সবুজ কালারের যে লেয়ারটা আঁকছি, এই লেয়ারটাই হলো ডায়াফ্রাম, বা আমরা বাংলায় বলি মধ্যচ্ছদা। এখন এইটা ভাইয়া গুরুত্বটা কি? একটাই গুরুত্ব, আমাদের বক্ষ গহ্বর মানে আমাদের বুক এবং আমাদের পেট, নিচের দিকে নিজের পেটটা কল্পনা করে নাও। তোমার পেট আর তোমার বুক, বুক আর পেটের মাঝখানে একটা পেশি থাকে, যে পেশিটা বুক আর পেটকে আলাদা করে, সেই পেশিটাকে আমরা বলি ডায়াফ্রাম। এবং সবচেয়ে বড় কথা হইলো, আমাদের শ্বসনের জন্য মূল একটা পেশি হলো ডায়াফ্রাম। তোমার এই যে শ্বসন ঘটবে, প্রশ্বাস ঘটবে, নিঃশ্বাস ঘটবে, প্রশ্বাস নিঃশ্বাস করিতে চাইলে ডায়াফ্রাম ছাড়া কোনো উপায় নাই। ডায়াফ্রাম অবশ্যই তোমার প্রশ্বাস নিঃশ্বাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভাই। সো ডায়াফ্রামের গুরুত্ব অবশ্যই 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 আছে। ঠিক আছে, এখন আমরা দেখি তোমার শ্বসনতন্ত্র শুরু হইলো নাক দিয়ে। নাক থেকে তোমার ভেতরের দিকে বাতাস যাচ্ছে, বাতাস গিয়ে 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 নাসা গহ্বরে বাতাস গেছে। একটু করে একজনের থেকে একটু সাউন্ড আসতেছে, একটু করে কষ্ট করে মিউট করে দিই, একটু করে কষ্ট করে মিউট করে দাও। ঠিক আছে, কেউ একজনের থেকে একটু সাউন্ড আসতেছে, একটু মিউট করো। ভাই আপনি সবাইকে মিউট করে দেন ভাই। ওকে, ডান। আচ্ছা, দেখো তাহলে কেউ একজন অন রাখিও, আমি আমি কোশ্চেন করলে একটু আমার কোশ্চেন গুলোর আনসার দিও। দেখো মজাটা দেখো, যে আমাদের এই যে নাক, নাক দিয়ে বাতাস ঢুকিয়া কোথায় যাই ভাইয়া? নাক দিয়ে বাতাস ঢুকিয়া ভেতরে একটা নাকের গহ্বর আছে, বিশাল গহ্বর। এই গহ্বরটাকে আমরা বলি নাসা গহ্বর। এই যে ভাইয়া, এই নাক দিয়ে বাতাস ঢুকিয়া এই যে বিশাল আকৃতির একটা গহ্বর দেখতে পাচ্ছি, এই গহ্বরটাকে আমরা বলি নাসা গহ্বর। এই জায়গায় বাতাস প্রবেশ করে। এখন কথা হইলো ভাইয়া, নাসা গহ্বরে যে বাতাসটা প্রবেশ করে, নাসা গহ্বরে কি কি থাকে? নাসা গহ্বরে কিছু পিচ্ছিল পদার্থ ক্ষরণকারী কোষ থাকে, যাদেরকে আমরা বলি মিউকাস। পিচ্ছিল পদার্থগুলো হলো মিউকাস। এই মিউকাস ক্ষরণকারী কোষ থেকে মিউকাস ক্ষরিত হয়। এখন ভাই, মিউকাস ক্ষরিত হওয়ার গুরুত্ব কি? তুমি যখন বাতাস নিচ্ছ, তুমি কি আজীবন আর্দ্র বাতাস নিচ্ছ? বৃষ্টিতে বাতাস নিচ্ছ? বৃষ্টিতে বাতাস নিচ্ছ? তুমি তো ভাইয়া শুষ্ক পরিবেশে বাতাস নিচ্ছ। এই যে শুষ্ক পরিবেশে বাতাস নিচ্ছ, বাতাস তো শুকনা শুকনা ঢুকতেছে, বাতাসকে একটু ভেজা ভেজা করে দিতে হবে। যেখানে থাকবে না ভেজা, সেখানে পাবো না মজা। ভেজা ভেজা থাকলে কেমনটা মনে লাগে আনন্দ, মনে থাকে না দ্বিধাদ্বন্দ্ব। ঠিক আছে ভাইয়া, সো দেখি আমরা বাতাসটাকে একটু ভিজাইয়া দেয়। যখন ভিজাইয়া দেয় বাতাসটা, পরবর্তীতে এই নিচে দিয়ে নামতে থাকে। এই অংশটাকে আমরা বলি নাসা গলবিল। গলবিল মানে সহজ কথায় ভাইয়া গলার অংশ। ইংরেজিতে যাকে আমরা বলি ফ্যারিংস, ফ্যারিংস, গলবিল, গলার অংশ। এখন আমাদের নাকের পিছনের যেই অংশটা গলার মধ্যে থাকে, নাকের পিছনের যেই অংশটা আমাদের গলার মধ্যে থাকে, এই অংশটাকে আমরা বলি নাসা গলবিল, নেজোফ্যারিংস ইংরেজিতে যাকে বলা হয়। তো এই নাসা গলবিল দিয়ে বাতাসটা নামে, বাতাসের মাধ্যমে যাচ্ছে কি অক্সিজেন। এই বাতাসটা নেমে এখানে লাল কালার দিয়ে আমি একটা জিনিস আঁকছি, এই লাল কালারের জিনিসটাকে বলি ষড়যন্ত্র। তাহলে আমি একটু লিখে দেই, এই লাল কালারের জিনিসটাকে আমরা বলি
স্বরযন্ত্র, ইংরেজিতে যাকে আমরা বলি ল্যারিংস, ইংরেজিতে যাকে আমরা বলি ল্যারিংস। তাহলে এই ল্যারিংস তরুণাস্থি দিয়ে নির্মিত। তরুণাস্থি কোনটা ভাইয়া? ভাইয়া মুরগির রান যে খায়, মুরগির উপরের দিকে একটু ছোট কুরকুরির মতো অংশ থাকে সাদা, সেই অংশটাই হইল তরুণাস্থি। এই তরুণাস্থি দিয়ে নির্মিত এই ষড়যন্ত্র, বাতাসটা এই ষড়যন্ত্র দিয়ে নামবে। এখানের মধ্যে একটু মজার একটা ইনফরমেশন দিই। ছেলেদের গলায় ছেলের একটু হাত দিয়ে দেখবা, আহা ভাইয়া একটু উঁচু উঁচু অংশ। মেয়েরা হাত দিও না, তোমাদের এটা নাই, সৃষ্টিকর্তা তোমাদেরকে এটা দেয়নি, শুধু ছেলেদেরকে এই অংশটা দিছে। এই অংশটাকে আমরা বলি একটা আপেল, যার নাম অ্যাডামস অ্যাপেল। যে এই অংশটা, এটা হলো আমাদের তরুণাস্থির, আমাদের ষড়যন্ত্রের একটি তরুণাস্থি। এই অংশটা যাকে আমরা বলি থাইরয়েড তরুণাস্থি। ঠিক আছে, তো এই যে থাইরয়েড তরুণাস্থি ছেলেদের গলায় উঁচু হয়ে যায়, যাকে আমরা বলি অ্যাডামস অ্যাপেল। তো এর পরবর্তীতে বাতাসটা ভাইয়া এখান দিয়ে নামতেছে 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 নামতেছে, এই যে এই নালীটা আসলো, এই নালীটাকে আমরা বলি ট্রাকিয়া বা বাংলায় আমরা বলি শ্বাসনালী। ট্রাকিয়া বা বাংলায় আমরা বলি শ্বাসনালী। তার মানে শ্বাস যেটা নিছো সেটা নামার জন্য একটা নালী। শ্বাসনালী গিয়ে ভাইয়া এই জায়গাটাতে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে ভাইয়া, এই যে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, দুইটা শাখা তৈরি হয়। এই দুটো শাখাকে কি বলা হয়? এই দুটো শাখাকে বলা হয় বহুবচনে ব্রঙ্কা, একবচনে ব্রঙ্কাস। এই যে শাখা তৈরি হইল, এই শাখাকে আমরা বলতে পারি ব্রঙ্কাস অথবা বহুবচনে ব্রঙ্কাই। ঠিক আছে, এখন দুইটা ব্রঙ্কাই তৈরি হয়েছে, এই দুইটা ব্রঙ্কাই ফুসফুসের ভিতরে ঢুকছে, অনেকগুলো ছোট ছোট ব্রঙ্কাইয়ে ভাগ হয়েছে, ছোট ছোট নালিকা। এরপরে একটু মনোযোগ দিলে দেখবা, এই নালিকাগুলোর ভাগ হওয়ার পর আমি দেখাচ্ছি নীল কালারের কিছু ভাগ। এখন ব্রঙ্কাই কোনখানে শেষ, এটা তুমি কিভাবে বুঝবা? মনে রাখার সহজ টেকনিক এবং নিনজা টেকনিক দেখো। এই যে আমাদের শ্বাসনালী, শ্বাসনালী অনেকগুলো ছোট ছোট তরুণাস্থি দিয়ে তৈরি। তরুণাস্থি, অস্থি না, শক্ত না, তরুণাস্থি আগে জেগে চলে যাবে, তরুণাস্থি আগে জেগে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই যে তরুণাস্থি দিয়ে তৈরি আমাদের শ্বাসনালী, দ্যাট মিনস আমি দেখাচ্ছি সবুজ কালারের তরুণাস্থি গুলো যেখানে শেষ হবে সেখানে ব্রঙ্কাস শেষ। কালো কালার দিয়ে আমি ব্রঙ্কাস শেষ বুঝাচ্ছি, কালো কালার দিয়ে ব্রঙ্কাস এখানে শেষ। এর ব্রঙ্কিওল, এরপর তৈরি হয় ব্রঙ্কিওল। আচ্ছা, একটু আমাকে কেউ একটু আনমিউট করে জানাও এখন শুনতে পাচ্ছ কিনা, শুনতেছো কিনা একটু জানাও। জি স্যার, শোনা যাচ্ছে। কেউ একজন আনমিউট করো। স্যার শোনা শোনা যাচ্ছে, যায়? শোনা যায়। ভেরি গুড। কারেন্ট চলে গেছিল তো আমি মনে করছি ওয়াইফাই চলে গেছে। ঠিক আছে, ওকে, তাহলে দেখি আমরা আমরা কোথায় ছিলাম। এই যে ভাইয়া, এই যে ব্রঙ্কাস এখানে শেষ, দ্যাট মিন্স সবুজ সবুজ তরুণাস্থি যেখানে শেষ সেখানে ব্রঙ্কাস শেষ। এরপরে নীল কালার দিয়ে আমি দেখাইছি আরো অনেক ছোট 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 শাখা, অনু অনু শাখা। এই শাখাগুলোকে আমরা বলি ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল। এগুলো সব জিনিসের কাজ হচ্ছে বাতাসকে পরিবহন করা। এই যে বাতাসটা ঢুকছে একে পরিবহন করবে এবং সবগুলো ফুসফুসের ভিতর ঢুকে গেছে অলরেডি। তাহলে এই যে নীল শাখাগুলো এদেরকে আমরা বলতেছি ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল ভাইয়া শেষ। ব্রঙ্কিওলের পরে দেখো ভাইয়া একটা থলে আঁকছি, থলের ভিতরে অনেকগুলো আঙ্গুরের মতো গঠন, আঙ্গুরের থোকার মতো কিছু গঠন দেখা যাচ্ছে, লাল কালার দিয়ে আমি এখানে দেখাইছি। এই জিনিসগুলোকে আমরা বলবো থলি। কি থলি? গ্যাসের থলি, যেখানে গ্যাস এসে জমা হয়।
এই থলিটাকে একটু বড় করে আমি এখানে আঁকছি, এটা ব্রঙ্কিওল, এটা গ্যাসের থলি। এই যে থলিটা, এই থলিটার নাম অ্যালভিওলাস, ফুসফুসের একক, ফুসফুসের একক। তাহলে এই যে লাল কালারের যে অংশগুলো, এদেরকে আমরা বলবো অ্যালভিওলাস। লাল কালারের অংশগুলোকে আমরা বলবো অ্যালভিওলাস। তাহলে মোটামুটি আমরা পুরো শ্বসনতন্ত্রটা বুঝছি, নাক থেকে শুরু করে নাসাগহ্বর, নাসাগলবিল, স্বরযন্ত্র, শ্বাসনালী, দুইটা ব্রঙ্কাস, ব্রঙ্কাস শেষ হয়ে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল শেষ হয়ে অ্যালভিওলাস। অ্যালভিওলাসে তাইলে অক্সিজেন ঢুকছে, ঠিক আছে। এই যে শ্বসন পুরো যন্ত্রটা, এই যন্ত্রটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এতটুকু পর্যন্ত আমাকে একটু বলো, কারো কোনো সমস্যা বা কোশ্চেন আছে কিনা একটু আমাকে জানাও। একটু বলেন। কেউ একজন? নো প্রবলেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে যাব, যে এখন ভাইয়া জানতে চাই যে এই যে আমাদের ফুসফুসের ভেতরে এতগুলা গঠন আছে, তাহলে ফুসফুসের বাহ্যিক গঠনটা কি আমাদের জানা উচিত নয়? অবশ্যই জানা উচিত। তাহলে আমরা ফুসফুসের বাহ্যিক গঠনটা জানি। ফুসফুস হচ্ছে প্রধান শ্বসন অঙ্গ, যেখানে মূলত অক্সিজেন প্রবেশ করবে, যেখান থেকে মূলত কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। এখন ভাইয়া তাহলে ফুসফুসের গঠনটা কেমন হবে? দেখো ভাই, এইখানেই কিন্তু দেখা যাচ্ছে দুইটা ফুসফুস। এখন ভাইয়া কোনটা কোন ফুসফুস একটু জানতে চাই, এইটা বাম নাকি এটা বাম? এখন কথা হইলো, জিনিসটা একটু ভালো করে খেয়াল করি, খেয়াল না করলে জিনিসটা মিস করে যাব, মিস করলে জিনিসটা আর জিনিসটা আমরা ভালোভাবে বুঝতে পারবো না, মাথায় নিতে পারবো না। যদি মাথায় নিতে না পারি তাহলে খাতায় জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো না। তো আগে মাথায় ঢুকাই, পরে খাতায় জিনিসটা অ্যাপ্লাই করি, ঠিক আছে। দেখি, এই দেখো, এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত। তো ডান হাত বাম হাত, আমি যদি এখন এই দিক ফিরে দাঁড়াই, তাহলে ডান হাত অনুসারে এটা আমার ডান ফুসফুস, বাম হাত অনুসারে এটা আমার বাম ফুসফুস। কিন্তু কথা হইলো তো আমাদের এরকম করে দাঁড়ানো, ভাইয়া দেখা যাচ্ছে ওই না। যে ওইটা উল্টা দিকে ফিরে দাঁড়াইছিলাম, এখন আমি সোজা ভাবে দাঁড়াইছি। এবার তাহলে আমার বাম হাত ডান হাত, তাহলে এটা বাম ফুসফুস, এটা ডান ফুসফুস। তো এইটার দিকে কোনটা? এইটা। এইটার দিকে কোনটা? এইটা। তাহলে এ ডান এ বাম। এখন বামকে চেনার আরেকটা সহজ উপায় আছে। এই যে এখানে ডান ফুসফুসে আমি এখানে কোনো ভেতরের দিকের অংশ দেখাইনি, বাম ফুসফুসে একটু করে ভেতরের দিকে ঢুকাইয়া দিছি। এই ভেতরের দিকে ঢুকাইয়া দেওয়ার কারণ, ঠিক এই জায়গায় বসে থাকে একটু বাম দিক হয়ে আমাদের হৃৎপিণ্ড, হৃদয়টা। তো আমাদের হৃদয়টা একটু বাম দিকে বসে থাকে। এজন্য আমরা বলি, যদি তোমাকে কেউ ব্যথা দেয়, কষ্ট দেয়, তাহলে আমরা বলবো বুকের বাঁ পাশটাই ব্যথা পেয়েছি। রেয়ার কেস কিন্তু আছে, মাঝে মাঝে 1 কোটি মানুষ একজন মানুষের ডান পাশে হয়, সে বলতে পারবে না বুকের বাঁ পাশটাই ব্যথা পেয়েছি, তার বলতে হবে বুকের ডান পাশটাই ব্যথা পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এটা হচ্ছে, তাহলে আমাদের, আমি শর্টকাটে লিখে দিই, এটা রাইট, এটা হইল লেফট। ওকে, তাহলে দেখো, ডান ফুসফুস বাম ফুসফুস, ডান ফুসফুসটা একটু আকৃতিতে বড়, বাম ফুসফুসটা একটু আকৃতিতে ছোট। যে বড় তার শাখা প্রশাখা হবে বেশি। তাহলে ডান ফুসফুসকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, 1 2 3। আমি 3 ভাগে ভাগ করে নিলাম, নাম্বার 1 ভাগ, নাম্বার 2 ভাগ, নাম্বার 3 ভাগ। বাম ফুসফুসকে আমরা শুধুমাত্র 2টা ভাগে ভাগ করতে পারি। ভাইয়া এটা তো এখানে দেখান নাই, সমস্যা কি ভাইয়া? আমরা এখানে ইজিলি এটা, এটা তোমার যদি বাম ফুসফুস হয়, এটা তোমার যদি বাম ফুসফুস হয়, এখানে শুধু 2টা ভাগ, 1 2। কিন্তু এখানে 1টা ভাগ, 2টা ভাগ, 3টা ভাগ, 1 2 3। আরো ভাগ নাই ভাইয়া, আরো ভাগ আছে। এত কম ভাগ কেন? ভাগ যদি বেশি হয় মজা তত বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে দেখি আরো ছোট ছোট কি ভাগ আমরা করিতে পারি। দেখো, এই যে 1, এই যে 2, এই 2টা ভাগকে আবার 8টা ছোট ছোট ভাগে ভাগ করা যায়। তাহলে বাম ফুসফুসকে আমরা বলতে পারি 2টি বড় খণ্ড,
10টি ছোট ছোট খণ্ড। তাহলে ভাই এবার কথা হলো ডান ফুসফুসে তো 3টা বড় খণ্ড দেখাইছেন, ওখানে ছোট ছোট কয়টা খণ্ড থাকবে? আনসার হলো অবশ্যই বেশি থাকবে, কম থাকার তো কোনো প্রশ্নই আসে না, অবশ্যই বেশি। এবং বেশি নাম্বারটা কত? 8-এর থেকে বেশি, তাহলে কয়টা? আনসার হলো 10টা। তাহলে এইখানে ডান ফুসফুসে 3টি বড়, 10টি ছোট। বড় ছোট দিয়ে শুধু খণ্ডই বুঝিও, অন্য কিছু বুঝার দরকার নাই। খণ্ড রেখে অন্য জায়গায় গেলে তোমাকে তোমাকে দণ্ডনীয় অপরাধী হিসেবে গণ্য করা হবে, ঠিক আছে? তাহলে তোমরা এখন স্বাভাবিকভাবে বুঝে নাও যে আমরা বুঝাচ্ছি শুধু ফুসফুসের ভাগ, ফুসফুসের বাইরে একটা আবরণ থাকে। ভাই আবরণটার নাম কি একটু জানিতে চাই। ফুসফুসের বাইরে যে আবরণ থাকে সে আবরণটা আমি একটু দেখাইয়া দিই। 2 স্তর বিশিষ্ট একটা আবরণ, এই যে আবরণটা আমি তোমাদেরকে একটু দেখাইয়া দিতেছি, এই 2 স্তর বিশিষ্ট ফুসফুসের বাহিরের আবরণকে আমরা বলি প্লুরা। তাহলে এই যে 2 স্তর বিশিষ্ট আবরণ, এই আবরণকে আমরা বলি প্লুরা। ফুসফুসের গঠন ভাইয়া শেষ। তাহলে ফুসফুসের ভেতর কি কি আছে? ফুসফুসের ভেতর আছে ব্রঙ্কাস, ব্রঙ্কিওল ছোট ছোট নালী, অ্যালভিওলাস। ফুসফুস কয়টা? 2টা। কোনটা বড়? ডানটা বড়। কোনটা ছোট? বামটা ছোট। ডানটার বড় খণ্ড কয়টা? 3টা। বামটার বড় খণ্ড কয়টা? 2টা। ডানটার ছোট ছোট খণ্ড কয়টা? 10টা। বামটার ছোট ছোট খণ্ড কয়টা? 8টা। ফুসফুসের বাইরে কি আছে? আবরণ আছে। আবরণের নাম কি? প্লুরা। তাইলে এবার কথা হলো ভাই এখানে যে হৃৎপিণ্ড থাকে, হৃৎপিণ্ডের বাইরের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। তাহলে ভাই আরেকটা আবরণ বলতেন, মস্তিষ্কে যে আমাদের আবরণ আছে, মস্তিষ্কের আবরণের নাম কি? মেনিনজেস। তাহলে ভাই আরেকটা কথা বলে দেন, আমাদের দেহের যে আবরণ আছে, দেহের আবরণের নাম কি? ত্বক। যদি তুমি ভালো করে পারো ত্বক, তোমার পড়াটা লাগবে না টক, পড়াটা লাগবে মিষ্টি, তুমি করতে পারবা অনেক জিনিস সৃষ্টি, ঠিক আছে? তাহলে আমরা অনেক জিনিসের আবরণ অলরেডি জেনে ফেললাম, ফুসফুসের গঠন আমাদের জানা হয়ে গেল। এবার আসো আমরা দেখি শ্বসন প্রক্রিয়াটা কিভাবে নিয়ন্ত্রিত হয়। তো আমি একটু তোমাদের থেকে এই জায়গায় একটু থেমে তোমাদের থেকে জানতে চাই, যেহেতু তোমরা আমার ওদিকে আসো, তোমরা ভিডিও অন করছো নাকি করো না আমি তো কাউকে দেখতেছি না, আসলে তোমরা আমার নুরানি চেহারাটা দেখতেছো। একটু তোমরা একটু গলাটা খুলে বলো যে ভাই আমরা সবকিছু বুঝছি, অন্য কিছু খোলার দরকার নাই, গলাটা খুললেই চলবে ভাই। গলাটা খুলে শুধু বলো ভাই আমরা এই জায়গায় বুঝি নাই, আমি তোমাকে সেই জায়গাটা বুঝিয়ে দিতে চাই, একটু ভাইয়াকে জানো। ক্লাসেরটা একটু বুঝে দেন। হ্যাঁ, কেউ একজন আনমিউট করছিল আবার মিউট করে দিলা, সমস্যা নেই বলো না, সমস্যা নেই, একটু বলো না, অ্যালভিওলাসের ওটা একটু বলো না, দিও না ছলো না, বললে কোনো দোষটা তো আর হয় না, একটু বলো না কি কি বলছে একটু শুনি না, আর একটু জোরে বলো। অ্যালভিওলাস এনি কোয়েরি? অ্যালভিওলাস আরেকবার বুঝি নেই। অ্যালভিওলাস হ্যাঁ, অ্যালভিওলাস কি আবার বলবো? হ্যাঁ আচ্ছা, গুড গুড, অ্যালভিওলাস কি আবার বলবো। দেখো তাহলে একটু শর্টকাটে দেখো, এই যে আমাদের লাংস, ফুসফুসের ভেতরে এই যে শ্বাসনালীটা আসলো, এই শ্বাসনালীটা 2 ফুসফুসে 2টা ভাগ হয়ে ঢুকছে, একটা ডান ফুসফুসে গেছে, একটা বাম ফুসফুসে গেছে, এই তো আমি এই জায়গায় দেখাচ্ছি। এই যে শ্বাসনালীটা ঢুকলো, শ্বাসনালীটা যে 2টা ভাগ হয়ে ঢুকলো, এই 2টা ভাগকে আমরা বলি ব্রঙ্কাস, আমি এখানে লিখে দিছি ব্রঙ্কাস। এই ব্রঙ্কাসটা আরো অনেক ছোট ছোট শাখায় বিভক্ত হয়, এই নীল কালারের এই শাখাগুলোকে আমরা বলি ব্রঙ্কিওল। এই নীল কালারের শাখাগুলো আরো ছোট ছোট শাখায় বিভক্ত হয়ে কিছু থলিতে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? থলিতে, কোনো গলিতে না, অলিগলিতে চোখ ফেরায় না, শুধু থলির ভিতরেই দেখে। তাইলে এই যে ব্রঙ্কিওল, এরা কিছু থলিতে প্রবেশ করে, এই থলিগুলো বা প্যাকেট গুলোকে আমরা বলি অ্যালভিওলাস।
এই যে লাল কালারের অনেকগুলো থলি দেখতেছো তো, এগুলাই হলো অ্যালভিওলাস। কেমন দেখতে? বুদবুদ যদি দেখো, বুদবুদের মতো দেখতে। একটু বড় করে দেখাই, এই যে অ্যালভিওলাস, এই অ্যালভিওলাস, একটা অ্যালভিওলাসকে নিয়ে আমি একটু বড় করে এখানে দেখাইছি। এত বড় হচ্ছে একটা অ্যালভিওলাস, তাহলে এটা পুরাটা একটা অ্যালভিওলাস। এখন তাহলে ভাইয়া অ্যালভিওলাস যেহেতু বলছেন, একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দেন। অ্যালভিওলাসের বাইরে এটা কি আঁকছেন? এটা আঁকছি কৈশিক জালিকা। ভাইয়া কৈশিক জালিকা মানে কি? কৈশিক জালিকা মানে আমরা সবাই জানি আমাদের দেহে ধমনী আর শিরার মাধ্যমে রক্ত প্রবাহিত হয়। এখন ধমনী ও শিরার মাধ্যমে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়, ঠিক আছে ভাইয়া? মিশতে হবে না। তুমি ছেলে, আরেকটা আছে মেয়ে, তোমাদের বিয়ে হচ্ছে, বিয়ের মাধ্যমে তো মিলন হবে। তো এখন ধমনী আর শিরার অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন ছেলে, কার্বন ডাই অক্সাইড মেয়ে, তাদের কি মিলন লাগবে না? তাদের মিলনের জন্য একটা জায়গা হচ্ছে কৈশিক জালিকা। যেমন তুমি বিয়ের পরে তোমার বউয়ের সাথে মিলন করবা তোমার প্রাইভেট রুমে, ঠিক সেম ভাবে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড মিলন করবে কৈশিক জালিকায়। তাহলে এই যে কৈশিক জালিকা, কৈশিক জালিকাটা তৈরি হয় ধমনী দিয়ে, এবং কৈশিক জালিকা থেকে সৃষ্টি হয় শিরা। এই যে ধমনী আর শিরার অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এরা এই অ্যালভিওলাসের বাইরে থাকে। শুধু ভাই অ্যালভিওলাসের বাইরে না, দেহের প্রত্যেকটা কোষের বাহিরে কৈশিক জালিকা থাকে, এবং এই কৈশিক জালিকায় অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের রক্ত মিশ্রিত হয়। কিভাবে মিশ্রিত হয় সেটা আমি কিছুক্ষণ পরে বর্ণনা দিব। তাহলে অ্যালভিওলাসের বাইরে এই যে জিনিসটা আছে, এটাকে তুমি সহজ বাংলায় বলতে পারো কৈশিক জালিকা। গট ইট? আশা করি বুঝছো। এবার আসো ভাইয়া, এই টার্মটা একটু মুছে দিচ্ছি আমি, একটু এই জায়গায় যাব। শ্বসন কিভাবে হচ্ছে? তুমি যে শ্বাস নিচ্ছ, তোমার বুক যে ফুলে যাচ্ছে, আবার তুমি যে শ্বাস ছাড়তেছ, বুক যে ডাউন হয়ে যাচ্ছে, কিভাবে হচ্ছে? এই জিনিসটা একটু দেখিতে হয়। এই জিনিসটা দেখার জন্য তোমাদেরকে ইন্টারেস্টিং একটা জিনিস আমি দেখাবো, আমার কাছে আছে। আমি তার আগে এটা একটু হইলো এই যে শ্বসন, শ্বসনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ভাইয়া বহিঃ শ্বসন, আরেকটা হলো ভাইয়া অন্তঃশ্বসন। এই প্রক্রিয়াটা অনেকে বুঝে না, বাট না বুঝলে কি কাজ হবে? না বুঝলে কখনো কাজ হবে না। বোঝে না, বুঝতে হবে। বোঝো না, জানতে হবে। বোঝো না, শিখতে হবে। বাঁচতে হলে জানতে অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে প্রক্রিয়াটা কিভাবে আমরা একটু দেখি। বহিঃ শ্বসন মানে হচ্ছে সহজ কথা, পরিবেশ আর ফুসফুস। পরিবেশ থেকে অক্সিজেন নিচ্ছ, ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে বহিঃ শ্বসন। সহজ সিম্পল ব্যাখ্যা, পরিবেশ এবং ফুসফুস, এটাই হলো বহিঃ শ্বসনের মূল ব্যাখ্যা। শেষ। অক্সিজেন নিচ্ছ, কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছ। অন্তঃশ্বসনে কাহিনী আছে। অন্তঃশ্বসনে তোমার কোষ এবং তোমার রক্ত, দ্যাট মিনস অন্তঃশ্বসন দেহের ভিতরে ঘটবে, এবং এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়া না। অন্তঃশ্বসন এটা একটা জৈবিক প্রক্রিয়া, এখানে এনজাইমেরও প্রয়োজন হয়। তাহলে তোমার রক্ত, তোমার কোষ, এদের মধ্যে যে শ্বসনটা ঘটবে এটা হলো অন্তঃশ্বসন। এখন দুইটা শ্বসন বললাম, এবার ভাইয়া বলি শ্বসনটা কিভাবে ঘটে, এটা একটু ভাইয়া জানতে চাই। তাহলে শ্বসনটা কিভাবে ঘটে সেটা একটু জানো। এই যে শ্বসন, শ্বসন মূলত দুইটা প্রসেসে ঘটে। একটা হলো প্রশ্বাস, মানে শ্বাস নেয়া, নিচ্ছ, এন্ড আদার ওয়ান, অন্যটা হলো নিঃশ্বাস, শ্বাস ছেড়ে দিচ্ছ। এবার আসো ভাইয়া একটু কাহিনীটা দেখি। প্রশ্বাস নিঃশ্বাস যাই হোক না কেন, দুইটা পেশি, দুইটা ফ্যাক্টর
গুরুত্বপূর্ণ। এখানে সূত্র হলো 2, 2 এর নিয়ম, দুটি পেশি দুটি ফ্যাক্টর, দুটি পেশি দুটি ফ্যাক্টর। কি কি দেখো, সর্বপ্রথম দুটি পেশি দুইজনের জন্যই লাগবে। কি কি? এক নাম্বারটা আমি তোমাদেরকে বলে দিছি, এই তো ভাইয়া সবুজ কালারে যেটা দেখা যাচ্ছে, কি ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, যে আমাদের বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে আলাদা করে দেয়, তাহলে ডায়াফ্রাম। বাংলায় যদি তার নাম দেই মধ্যচ্ছদা, মধ্যখান দিয়ে ছেদ করে। দ্বিতীয় পেশিকে আমরা বলি ইন্টারকোস্টাল পেশি, একটু কঠিন নাম। কোথায় থাকে ভাইয়া ইন্টারকোস্টাল পেশি, তার উৎসটা কি? এই যে ইন্টারকোস্টাল পেশি হইলো এই যে লাল লাল কাঠিগুলার মাঝখানে নীল নীল রেখা দেখতেছো, এগুলাই হলো ইন্টারকোস্টাল পেশি। তাহলে এই লাল লাল কাঠিগুলোর মাঝখানে নীল নীল রেখাগুলোই হলো ইন্টারকোস্টাল পেশি। দ্যাট মিন্স লাল লাল কাঠিগুলো তাইলে ভাইয়া কি? লাল লাল কাঠিগুলো হচ্ছে আমাদের এই বক্ষপিঞ্জর, বুকের মনের খাঁচাটার কিছু শিক, জানালার শিক, আমরা যাকে বলি পরশুকা বা রিব। ঠিক আছে, তাহলে এই যে পরশুকা বা রিব, এগুলাই হচ্ছে এই লাল লাল গঠনগুলো। ঠিক আছে, এই পরশুকা বা রিব মাঝখানে একটা থাকে স্টারনাম। আমি যদি এখান দিয়ে একটু আঁকি, মাঝখানে একটা স্টারনাম থাকে, আমরা বলি যাকে উরফলক। আর দুই পাশে থাকে রিব। কয়টা রিব ভাইয়া? বাম পাশে 12টা রিব, ডান পাশে 12টা রিব, 12 12 24টা রিব, একটা মাঝখানে উরফলক বা স্টারনাম। টোটাল তোমার মনের খাঁচায় 25টা হাড্ডি বসে যায়। তাহলে তোমার মনের খাঁচায় অবশ্যই 25টা হাড্ডির উপস্থিতি পাওয়া যায়। ঠিক আছে, তাহলে রিব গুলো একটু যদি তোমরা দেখতে চাও, রিব গুলো আমি তোমাদেরকে বলছিলাম তোমাদেরকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো, বাস্তব মানুষের রিবস তোমাদেরকে দেখাবো এখন। এই দেখো, এগুলোই হলো বাস্তবে রিবস। গট ইট? আমি আর একটু সুন্দর করে দেখাই। এগুলোই হলো বাস্তবে মানুষের মনের খাঁচার পিঞ্জর, জানালার শিক, এটাই হলো রিবস। এই রিবস, দুইটা রিবস একত্র করলে আসলে ওই মাঝখান দিয়ে ফুসফুস দেখা যায়। ঠিক আছে, তো দেখো এই রিবস গুলা যে আছে, এই রিবস গুলাই মূলত আমাদের শ্বসনে ভূমিকা রাখে। এই রিবস গুলা ধরো দুইটা রিবস এরকম উপরে নিচে বসে আছে, মাঝখানে যে পেশিগুলা থাকে ওদেরকে আমরা বলি ইন্টারকোস্টাল পেশি, আর নিচে তো ডায়াফ্রাম আছে। এটা হচ্ছে প্রথম 2 এর সূত্রের প্রথম পার্ট। 2 এর সূত্রের দ্বিতীয় পার্ট কি ভাইয়া? 2 এর সূত্রের দ্বিতীয় পার্ট হলো দুটি ফ্যাক্টর। এই দুটি ফ্যাক্টরের জন্য ফুসফুস হলো ভেক্টর। যদি ফুসফুস না থাকে ভেক্টর, 2 এর সূত্রের ফ্যাক্টর অ্যাপ্লাই করলে আমার হবে না কোনো লাভ, আমার এই পড়াটা হবে আসলে সম্পূর্ণ বৃথা। পড়াটা কোথায় চলে যাবে তা আমরা আর জানবো না। তো এই যে দুটি ফ্যাক্টর কি কি? একটা হইলো বাতাস, অবশ্যই বাতাস ভাইয়া লাগবে, বাতাস ছাড়া কি কাজ হয়? বাতাস ছাড়া কাজ হয় না। তো দেখো বাতাস, আরেকটা হলো চাপ। ভাইয়া চাপতে চাপতে কি চিপে মেরে ফেলবেন? না ভাই, চাপতে চাপতে চিপে মেরে ফেলবেন না, কিন্তু চাপ ছাড়া আসলে জীবনও চলে না, চাপ ছাড়া জীবন অচল। চাপই করবে আমাদের জীবনকে সচল, যে কারো চাপ হইতে পারে। ঠিক আছে, তাহলে দেখি বাতাস আর চাপ। এখন একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা তোমাদেরকে দিই, যে বাতাস সব সময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়। তাহলে এই যে বাতাস, ওর ফর্মুলা হলো ও সব সময় উচ্চ চাপ থেকে কোন দিকে যাবে? নিম্ন চাপের দিকে চলে যাবে। তাহলে বাতাসের ফর্মুলাই এটা, ও সব সময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে দৌড়াবে। ঠিক আছে, আরেকটা ফর্মুলা আছে, এটা একটা বিজ্ঞানীর সূত্র, যেখানে চাপ বেশি সেখানে আয়তন কম, যেখানে চাপ কম সেখানে আয়তন বেশি। উল্টা ভাবেও বলতে পারো, যেখানে আয়তন বেশি সেখানে চাপ কম, যেখানে আয়তন কম সেখানে চাপ বেশি। যেমন সূত্রটা হলো, আমরা দেখি সূত্রটা আমরা একটু দেখে আসি।
সূত্রটা হলো ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। ভি দ্বারা আমরা বুঝাই আয়তন, পি দ্বারা আমরা বুঝাই চাপ। এই সূত্রটা সবসময় ব্যস্তানুপাতিক, আয়তন বেশি চাপ কম, আয়তন কম চাপ বেশি। এবার আসো আমরা একটু প্রশ্বাস আর নিঃশ্বাসটা আলোচনা করি। সহজ, খুব সহজ। প্রশ্বাস, তোমার প্রশ্বাস ঘটছে, যখনই প্রশ্বাস ঘটবে এই যে দুইটা পেশি, প্রথম দুইয়ের ফ্যাক্টরের দুইটা পেশি, এই দুইটা পেশি সংকুচিত হবে। তার উল্টা নিঃশ্বাসে নিঃশ্বাসে এই দুইটা পেশি প্রসারিত হবে। তাহলে 1 নাম্বার মাথায় সেট করে নাও, প্রশ্বাস দুইটা পেশি সংকুচিত, নিঃশ্বাস দুইটা পেশি প্রসারিত। 1 নাম্বার পয়েন্ট শেষ। এখন ভাই সংকুচিত হইলে কাহিনীটা কি, নিচে নামে নাকি উপরে উঠে? মজার জিনিস, যখন প্রশ্বাস হয় তখন আমাদের ডায়াফ্রাম যে পেশিটা এর নিচের দিকে নামে। কোন দিকে নামে ভাইয়া? নিচের দিকে নেমে যায়। এবং মজার ব্যাপার হলো এই যে লাল লাল কালারের যে পরশুকাগুলো আমি আঁকছি, লাল কালারের এগুলা হলো আমাদের পরশুকা, বা আমরা ইংরেজিতে বলতে পারি ডিপ। এই পরশুকাগুলা খানিকটু উপরের দিকে উঠে যায়। কেমন ভাইয়া? একটু আপনার বুকে একটু দেখান না, আপনার বুকে জিনিসটা দেখিতে চাই। তাহলে জিনিসটা দেখো, এই যে আমাদের এই জিনিসটা থাকে, আমি একটু মুখে দেখাচ্ছি কারণ আমার ক্যামেরাটা একটু উঁচু, তো দেখো এই যে এই জিনিসটা এভাবেই থাকে, ঠিক আছে? সো একটু ভালো করে সবাই দেখার চেষ্টা করো, একটু নিচু করে থাকে, একটু নিচু করে আমাদের বুকের পরশুকাগুলো। যখন তুমি টানবা, কি টানবা? অন্য কিছু টানবা না, শ্বাস টানবা। যখন শ্বাস টানবা তখন এটা একটু উপরের দিকে উঠে যাবে। কোন দিকে উঠে যাবে ভাইয়া? উপরের দিকে উঠে যাবে। তো ভাইয়া এটা একটু আপনার দিকে দেখান কিভাবে হয়, তোমরা আসলে দেখবা কিনা জানি না। এই একটু নিচের দিক করে থাকে, যখন তুমি টান দাও উপরে উঠে যায়। যখন উপরে উঠবে ভেতরের আয়তন বৃদ্ধি পাবে, দ্যাট মিনস তোমার ফুসফুসের আয়তন বেড়ে যায়। আরেকটা জিনিস দেখো, যখনই এই যে ডায়াফ্রাম নিচের দিকে নেমে যায় তখনও ফুসফুসের আয়তন বেড়ে যায়। তাহলে একটা কথা হইলো ভাইয়া, নিঃশ্বাসের প্রশ্বাসের সময় দুইটা পেশি সংকুচিত, ফুসফুসের সম্পূর্ণ আয়তন বৃদ্ধি। যদি সম্পূর্ণ আয়তন বৃদ্ধি হয়, আয়তন বেশি হলে ফুসফুসে চাপ কম। এই সূত্র অনুসারে চাপ যদি কম হয় তাহলে ফুসফুসে চাপ কম, পরিবেশে তো চাপ বেশি আছে, পরিবেশ থেকে বাতাস ফুসফুসে ঢুকবে, কি নিয়ে ঢুকবে? অক্সিজেন নিয়ে ঢুকবে। শেষ, প্রশ্বাস শেষ। নিঃশ্বাসে কাহিনী হইল, এতক্ষণ ধরে দুইটা পেশি সংকুচিত ছিল, ডায়াফ্রাম ইন্টারকোস্টাল পেশি। এখন ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি দুইজনে প্রসারিত হয়ে যাবে। যখনই দুইজনে প্রসারিত হয়ে যাবে মানে রিল্যাক্স হয়ে যাবে, ফিল অসাম, তখন কি হবে? এই যে এই দুইজন মানুষ, এই দুইজন মানুষ না, আসলে মানুষের দুইটা হাড্ডি, বক্ষপঞ্জরের দুইটা হাড্ডি, এরা তো ওই যে শ্বাস নিছিল উপরের দিকে উঠছিল, এরা এখন আবার নিচে নেমে যাবে। কেন? ইন্টারকোস্টাল পেশি ডায়াফ্রাম এখন প্রসারিত। তো যখন প্রসারিত হয় নিঃশ্বাসে, তখন এই যে আমাদের রিবস গুলো, এই ঘোড়াটা আমি নিচে দেখাচ্ছি, নিচের দিকে নেমে যায়। তার মানে আমাদের রিবস গুলো নামতেছে নিচের দিকে, এখানে উঠছিল উপরের দিকে। এখন ডায়াফ্রাম প্রশ্বাসে নিচে নামছিল, নিঃশ্বাসে ডায়াফ্রাম ধনুকের মতো বেঁকে উপরের দিকে উঠেছে, উপরের দিকে উঠেছে। তাহলে দেখো ডায়াফ্রামও জায়গা কমাই দিচ্ছে। এরা যখন নিচে নামে ভেতরের আয়তনটাও কমেছে। এবার ভেতরের আয়তন কম, আয়তন কম হলে এবার চাপ বেশি, পরিবেশের তুলনায় চাপ বেশি। তো বাতাস সব সময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপে। তাহলে আমার দেহে চাপ বেশি, পরিবেশে চাপ কম, আমি এবার ছেড়ে দিব, আমার উচ্চ চাপ থেকে পরিবেশের নিম্ন চাপে ছেড়ে দিব। কিছুক্ষণ আগে ঘটছিল উচ্চ চাপ থেকে নিম্ন চাপ, আমার ভেতরে আয়তন বেশি ছিল, আমার চাপ কম ছিল, সো বাইরের উচ্চ চাপ থেকে আমাদের প্রবেশ করছিল অক্সিজেন নিয়ে। এখন আমার ভেতরেই চাপ কম, পরিবেশে চাপ বেশি, সরি আমার ভেতরেই চাপ বেশি, পরিবেশে চাপ কম। তাহলে উল্টা ভাবে ঘটবে জিনিসটা। এই যে প্রসেসটা, এই প্রসেসটাতে এই দুই সূত্র না ফলো করলে কোনোদিনও নয়, দুই সূত্র অবশ্যই ফলো করতে হয়। এবং দুইটা ফ্যাক্টর শুধু মনে রাখবা, প্রশ্বাসের ক্ষেত্রে দেখা যায় ডায়াফ্রাম নিচে নামে, পরশুকা উপরে উঠে, ফুসফুসের আয়তন বৃদ্ধি পায়, যার দরুন চাপ কমে যায়। চাপ কমে গেলে বাহির থেকে বাতাস ভেতরে ঢুকে। নিঃশ্বাসে তার উল্টা কথাগুলো পরীক্ষা সুন্দর করে লিখে দিবা, খেলা শেষ। এবার দেখি ভাইয়াকে একটু বলো যে এতটুকু টপিকটার মধ্যে তোমাদের কোনো ধরনের কনফিউশন আছে কি না।
এখানের মধ্যে কোনো কিছু বুঝো নাই এমন কোনো কিছু থাকলে ভাই আবার রিপিট করব। কেউ একজন আনমিউট করে বলতে পারো, ডাজন্ট ম্যাটার। কথা বললে কোনো সমস্যা নেই ভাই, কথা বললে আমাদের আসলে উই ফিল বেটার, উই ফিল বেটার অ্যান্ড অলসো উই ফিল গ্রেটার। তোমরা যদি কথা বলো আমাদের থেকে ভালো লাগে, নিজের মনটাকে আর কালো মনে হয় না। একটু আমাদেরকে কথা বলে আমাদেরকে একটু সাড়া দাও, যেন আমরা ঠাঁই পাই, আমরা তোমাদের মনে সাড়া পাই। একটু কথা বলে জানাও যে এই প্রসেসটাতে কোনো ধরনের কনফিউশন আছে নাকি ভাই, একটু আমাকে জানাও। যদি কনফিউশন না থাকে আমরা আমাদের পরবর্তী দেহের মধ্যে কিভাবে প্রবাহিত হয় রক্তের মাধ্যমে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড সেটা একটু দেখবো। দ্যাট মিন্স অন্তঃশ্বসনের দিকে চলে যাব। এখন কারো কোনো কনফিউশন আছে নাকি একটু করে জানাও, একটু করে জানিয়ে দাও। আনমিউট করো, আনমিউট করেই জানিয়ে দাও, বা কনফিউশন না থাকলেও জানাও যে ভাইয়া ক্লিয়ার, কোনো সমস্যা নেই। কেউই আনমিউট করতেছে না, দ্যাট মিন্স সবাই বুঝছে, দ্যাট মিন্স সবাই বুঝছে। ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট পড়ায় চলে যাই। আমাদের নেক্সট পড়া হইলো শ্বসন কিভাবে আমাদের দেহের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডটা পরিবহন করে, কিভাবে আমাদের দেহে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়, আমরা সেই প্রসেসটাই একটু এখন দেখব। আসো, এটা খুব গুরুত্বপূর্ণ এবং মজার একটা প্রসেস। আমি তোমাদেরকে বলছিলাম এটা কৈশিক জালিকা। এখন তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কথা হইলো আমাদের দেহে সব ধমনী বহন করে অক্সিজেন যুক্ত রক্ত, ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী বহন করে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। আমাদের দেহে সব শিরা বহন করে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, ব্যতিক্রম ফুসফুসীয় শিরা বহন করে অক্সিজেন যুক্ত রক্ত। দেখো, অক্সিজেন যেখানে বেশি থাকবে তার কালার লাল হবে, কার্বন ডাই অক্সাইড যেখানে বেশি থাকবে তার কালার নীল হবে। তাহলে আমরা একটু এখানে লিখি জিনিসটা, সকল ধমনী লাল কালার। আমরা যদি লিখি ফুসফুসীয় ধমনী নীল কালার। আমরা যদি লিখি সকল শিরা নীল কালার। আমরা যদি লিখি ফুসফুসীয় শিরা লাল কালার। এই জিনিসটা দিয়ে তোমরা বুঝে নাও জিনিসটা কি হচ্ছে এখানে। এবার আসো সহজভাবে জিনিসটা আমি তোমাদেরকে বুঝাই দিই। ফার্স্টে অক্সিজেন, অক্সিজেন পরিবাহিত হয় দুই রকম ভাবে দেহে। তোমার দেহে যে অক্সিজেন ঢুকছে সেই অক্সিজেনটা ঢুকে তোমার নাক দিয়ে ঢুকে তোমার শ্বাসনালী দিয়ে গিয়ে তোমার ফুসফুসে গিয়ে অ্যালভিওলাসে চলে আসছে। কোথায় আসছে ভাইয়া? অ্যালভিওলাসে চলে আসছে। এই যে অ্যালভিওলাসে অক্সিজেন আসলো, এই অক্সিজেন ঢুকে এসে অ্যালভিওলাসে এসে অক্সিজেন জমা আছে। এখন অক্সিজেনটা আমাদের দেহে পরিবাহিত হয় দুই রকম ভাবে, একটা হচ্ছে ভৌত রাসায়নিক ভাবে, রাসায়নিক ভাবে। তো ভাইয়া ভৌত দ্রবণ রূপে অক্সিজেন কত পার্সেন্ট প্রবাহিত হয়? মাত্র 2%। কোথায়? রক্ত রসের মাধ্যমে, রক্ত রসের মাধ্যমে। তাহলে ভাইয়া রাসায়নিক ভাবে কিভাবে প্রবাহিত হয়? খুবই গুরুত্বপূর্ণ। রাসায়নিক ভাবে প্রবাহিত হয় হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে। কার সাথে যুক্ত হয়ে? এর সাথে যুক্ত হয়ে। হিমোগ্লোবিন একটা রাসায়নিক পদার্থ। তাহলে আসো এবার আমরা দেখি অক্সিজেন অ্যালভিওলাস থেকে কোথায় চলে আসবে? অ্যালভিওলাসের বাইরে কৈশিক জালিকায়। কেন ভাইয়া? অ্যালভিওলাসে অক্সিজেনের চাপ বেশি, কৈশিক জালিকায় চাপ কম। আবার আমাদের সূত্রে আমরা ফিরে যাই যে বেশি চাপ থেকে কম চাপের দিকেই দ্রবণ প্রবাহিত হয় ভাই।
তাহলে তোমার বেশি চাপ থেকে কম চাপ, অক্সিজেনের এখানে চাপ বেশি এখানে চাপ কম, দ্যাট মিনস অক্সিজেন এখান থেকে চলে আসবে এখন এখানে। তো অক্সিজেন চলে আসলো রক্তে, রক্তে অক্সিজেন 2% ভৌত, রাসায়নিক ভাবে হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে 8%। তাহলে আমরা যদি বলি অক্সিজেন বিক্রিয়া করে এইচবি, এইচবি ইজ ইকুয়াল টু হিমোগ্লোবিন, এইচবি ইজ ইকুয়াল টু হিমোগ্লোবিন। খুব গুরুত্বপূর্ণ। তাহলে আসো এইচবি এর সাথে বিক্রিয়া করে HbO2, এই যৌগটাকে আমরা বলি অক্সি হিমোগ্লোবিন, এই যৌগটাকে আমরা বলি অক্সি হিমোগ্লোবিন। এটা কেমন যৌগ ভাইয়া? এটা কি একটা পার্মানেন্ট যৌগ নাকি এটা একটা অস্থায়ী যৌগ? আনসার হইলো এটা হলো একটা অস্থায়ী যৌগ। অস্থায়ী কেন যৌগ ভাইয়া, স্থায়ী কেন হইলো না? কারণ এই অক্সিজেন অক্সি হিমোগ্লোবিন রূপে 98% বাহিত হয়ে দেহে যায়। দেহে যখন কোষে প্রবেশ করতে যায় তখন কোষে প্রবেশ করে শুধু অক্সিজেন, হিমোগ্লোবিন আবার রক্তে চলে আসে। তাহলে এবার আসো অক্সিজেনের পরিবহন আমরা বুঝে গেলাম। এবার আসো দেখি আমরা যে অক্সিজেন কোষে গেল। সাপোজ এটা হচ্ছে তোমার একটা কোষ, এটা হলো তোমার একটা লোহিত রক্ত কণিকা যার মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আসছে। এটা একটা লোহিত রক্ত কণিকা। তাহলে তুমি বলতে পারো এটা হচ্ছে একটা আরবিসি, এটা হচ্ছে তোমার একটা সেল। আর এখানে সাপোজ ধরো প্লাজমা, প্লাজমা মানে বাংলায় রক্তরস। কি রস? রক্তরস। সো দেখো এই যে অক্সিজেন তোমার আরবিসি তে হিমোগ্লোবিনের সাথে অ্যাড হয়ে আসছিল, কার সাথে? HbO2 আকারে আসছে, এসে ভেঙে Hb তৈরি হবে প্লাস O2 তৈরি হবে। এই O2 ঢুকে যাবে কোষে, কোষে O2 ঢুকে রিঅ্যাকশন করবে কোষের জারিত খাদ্য গ্লুকোজের সাথে। কার সাথে রিঅ্যাকশন করবে? C6H12O6 এর সাথে রিঅ্যাকশন করবে, তৈরি করবে কার্বন ডাই অক্সাইড, পানি, এটিপি। এটিপি তৈরির প্রক্রিয়াকে আমরা বলি শ্বসন বিক্রিয়া। এটিপি তৈরির প্রক্রিয়াকে আমরা বলি শ্বসন বিক্রিয়া। এই যে কার্বন ডাই অক্সাইড কোষে তৈরি হইলো, এই কার্বন ডাই অক্সাইড আবার ঢুকবে এই জায়গায়, কোথায়? আরবিসি তে চলে আসবে। আরবিসি তে কার্বন ডাই অক্সাইড দুই ভাবে প্রবাহিত হইতে পারে। একটা হলো কার্বন ডাই অক্সাইড আরবিসি পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড রূপে H2CO3 এইভাবে প্রবাহিত হতে পারে। আবার এই যে কার্বনিক অ্যাসিড এ ভেঙে H+ একটা প্রোটন দিবে, বাইকার্বনেট HCO3- একটা বাইকার্বনেট আয়ন দিবে। এই বাইকার্বনেট আয়নটা আমাদের এই আরবিসি পটাশিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি তৈরি করে ভাইয়া? পটাশিয়াম বাইকার্বনেট। এটা কোথায় আছে? আরবিসি তে। আবার কিছু বাইকার্বনেট আয়ন প্লাজমায় চলে আসে, প্লাজমায় থাকে ভাইয়া সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাসের সাথে কিছু বাইকার্বনেটের ইন্টারেকশন হয়, তৈরি হয় কি ভাইয়া? সোডিয়াম বাইকার্বনেট। এই দুটো জিনিস তোমাদের বইতে দেওয়া আছে, পটাশিয়াম বাইকার্বনেট রক্তে, সোডিয়াম বাইকার্বনেট রক্তরসে। তাহলে এই যে বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড রূপে কার্বন ডাই অক্সাইডটা বাহিত হয়ে রক্তের মাধ্যমে চলে আসবে আমাদের ফুসফুসের বাহিরের কৈশিক জালিকায়। কৈশিক জালিকায় কার্বন ডাই অক্সাইড যখন চলে আসে, কার্বন ডাই অক্সাইডের চাপ কৈশিক জালিকায় বেশি, অ্যালভিওলাসে কম। তাহলে চাপ অবশ্যই উচ্চ চাপ থেকে নিম্ন চাপ, এই কৈশিক জালিকা থেকে উচ্চ চাপ থেকে নিম্ন চাপে কার্বন ডাই অক্সাইড চলে যায়, এরপরে কার্বন ডাই অক্সাইড উপর দিয়ে গিয়ে বের হয়ে চলেছে। তাহলে এই যে আমাদের শ্বসন বিক্রিয়াটা কোষে হইলো, কোষে হয়ে কার্বন ডাই অক্সাইড আরবিসি তে আসলো, এসে পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিডটা বাইকার্বনেট আয়ন তৈরি করলো। এই বাইকার্বনেট আয়নটা আরবিসির ভিতর পটাশিয়ামের সাথে পটাশিয়াম বাইকার্বনেট, প্লাজমাতে সোডিয়ামের সাথে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে
রক্তের মাধ্যমে পুর অ্যালভিওলাসের বাইরে কোষিক জালিকায় চলে আসলো, এই কোষিক জালিকা থেকে কার্বন ডাই অক্সাইড ঢুকলো অ্যালভিওলাসে, অ্যালভিওলাস থেকে উড়ে চলে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ পরিবহন। কোনো কোয়েশ্চেন, এনি কোয়েরি কারো যদি থাকে আমাকে জানাই দাও। আনমিউট করে জানাইতে পারবা, কোনো সমস্যা নাই। কিছু বুঝো নাই, এমন কিছু যে জিনিসটা তুমি বুঝো নাই, সেই জিনিস তুমি যদি না বুঝো, না বুঝতে তোমার আর থাকবে না উপায়, তোমার অবশ্যই জিনিস বুঝতে হবে ভাই। কারণ এই জিনিস তুমি যদি না বুঝো, তোমার এই জিনিসের প্রতি ভয় থাকিয়া যাবে, আর ভয়কে জয় করার জন্য তোমার এই জিনিস অবশ্যই বুঝতে হবে। আর যদি ভয় থাকে, দ্যাট মিনস ফিয়ার থাকে, ফিয়ার থাকলে তুমি এই শ্বসনকে করে নিতে পারবে না ডিয়ার। শ্বসনের প্রতি তোমার থাকবে অনেক বেশি ফিয়ার, বেসিক হবে না তোমার খুব ভালোভাবে ক্লিয়ার। সো দেখা যাবে শ্বসনের শাখা প্রশাখায় তুমি করতে পারবে না আর বিচরণ, শ্বসন নিয়ে তুমি করতে পারবে না আর আনন্দ, তোমার মধ্যে থেকে যাবে শ্বসন নিয়ে অনেক দ্বন্দ্ব। সো আমরা রাখতে চাই না তোমার মধ্যে শ্বসন নিয়ে কোনো দ্বন্দ্ব, আমরা করতে চাই তোমার শ্বসনের শাখা প্রশাখায় বিচরণ, শ্বসনের মাধ্যমে তোমার জ্ঞানের দ্বার বা দরজার উন্মোদন বা দরজা খুলে ফেলার কাজটাই আমরা করতে চাই। সো তোমরা জানাই দাও তোমাদের এই টপিকে আর কোনো সমস্যা আছে নাকি, যদি সমস্যা থাকে সমাধান করে দিব এখনই, ঠিক আছে? যদি আনমিউট রাখো তাহলে আমি বুঝে নিব যে সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, আশা করি কোনো সমস্যা নাই, সবকিছু ক্লিয়ার, বেসিকের মধ্যে নাই কোনো জটিলতা, বেসিক হয়ে গেছে এখন সরল, বেসিক হয়ে গেছে এখন সহজ, বেসিক ঢুকে গেছে এখন তোমার মগজে। সো আমি বুঝতেছি তোমার এখন এই সব জিনিসগুলো হয়ে গেছে সহজ সরল। সো আমি এই জিনিসটা মুছে দিই, এরপরে আমরা পড়ি তোমাদের বইতে আর কোনো বর্ণনা শ্বসন নিয়ে দেওয়া নাই। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন যদি পড়তে চাও, ফুসফুসের গঠনটা গ নাম্বারের জন্য হয় তোমার প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়াটা বা কিভাবে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয় এই প্রক্রিয়াটা পরীক্ষায় চলে আসতে পারে। এই দুটা কোশ্চেন গ ঘ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, ক খ এর জন্য অহরহ কোশ্চেন থাকে, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের বইতে সুন্দরভাবে এঁকে দিছে একটা পাতা, এই একটা পাতার সাথে মানুষের কম্পারিজন, ঠিক আছে? একটা মানুষের কম্পারিজন, এই যে মানুষটা পাতাটা থেকে কোনো একটা জিনিস গ্রহণ করে। কি গ্রহণ করে মানুষ? উদ্ভিদ থেকে অক্সিজেন গ্রহণ করে। এবং উদ্ভিদটা মানুষ থেকে কোনো একটা জিনিস গ্রহণ করে। কি গ্রহণ করে ভাইয়া? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। উদ্ভিদ ত্যাগ করে অক্সিজেন, মানুষ ত্যাগ করে কার্বন ডাই অক্সাইড, উদ্ভিদ গ্রহণ করে অক্সিজেন। এই যে এই প্রক্রিয়াটা ডিটেইলস বর্ণনা তোমাকে দিতে পারে এবং বলতে পারে এখানে এ, এখানে বি, বলতে পারে বি এর শ্বসন প্রক্রিয়া দেখাও। ঘ নাম্বারে বলবে এ বি শ্বসনের জন্য একজন আরেকজনের উপর নির্ভরশীল। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করবে পাতা সে খাদ্য তৈরি করে অক্সিজেন ত্যাগ করবে, সেই অক্সিজেন গ্রহণ করবে মানুষ আবার দেহের মধ্যে তৈরিকৃত কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করে দিবে, সেই কার্বন ডাই অক্সাইড আবার গ্রহণ করবে উদ্ভিদ সেই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে দিনের বেলায় আলোক পর্যায়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আবার খাদ্য তৈরি করবে, উপজাত হিসেবে তৈরি করবে আবার অক্সিজেন, সেই অক্সিজেন আবার মানুষ গ্রহণ করবে, আবার মানুষ কোষে উৎপাদিত কার্বন ডাই অক্সাইডটা ফুসফুসের মাধ্যমে ত্যাগ করবে। এই যে সাইকেল চলে, এই সাইকেলটারই তোমার কাছে বিশ্লেষণ চাইছে 4 নম্বরে। এরকম কোশ্চেন অহরহ, তুমি যদি টেস্ট পেপার খুলো এরকম কোশ্চেন পাবা, মিস যাবে না এরকম কোনো কোশ্চেন। আসলে তোমাদের মধ্যে কয়েকটা রোগের নাম লিখছি, রোগগুলো খুব গুরুত্বপূর্ণ নয়, তাও আমাদের না ছেড়ে দিলেই নয়, আমাদের সে রোগগুলো অবশ্যই পড়তে হয়। আমরা সেই রোগগুলো সম্পর্কে ডিটেলস জানিতে চাই। ডিটেলস কিভাবে জানিতে পারি? 5টা রোগ বলছে, আমি পুরো ডিটেলস রোগের বর্ণনা সহ পড়াবো না, জাস্ট কিছু ক্লু তোমাকে আইডেন্টিফাই করে দিব কিভাবে তুমি রোগগুলো চিনতে পারবা। তোমাদের বইতে শ্বসন নালী
রোগ, শ্বসন নালীর কিছু রোগ সমূহ নিয়ে আলোচনা করছে। তো শ্বসন নালীর রোগ সমূহের মধ্যে 1 নম্বরে বলছে অ্যাজমা, 1 নম্বরে বলছে অ্যাজমা, 2 নম্বরে বলছে ব্রঙ্কাইটিস, 2 নম্বরে বলছে ব্রঙ্কাইটিস, 3 নম্বরে বলছে নিউমোনিয়া। নিউমোনিয়ার ইংরেজি বানানটা সবাইকে জানতে হবে। বানানটা শুরু হয় পি দিয়ে। পিটা প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণে আমরা আনি না, পি কে আমরা বাদ দিয়ে দেই, তাহলে নিউমোনিয়া প্রোনাউন্সিয়েশনটা আমাদের জানতে হবে। 4 নম্বরে আসে যক্ষা, খুব গুরুত্বপূর্ণ, এবং অনেকেই বলে যক্ষা হইলে নাই রক্ষা, যক্ষা হইলে পাবে সবাই অক্কা। যক্ষা হইলে এখন আর পাওয়ার দরকার নেই কোনো অক্কা, যক্ষা হইলে এখন চিকিৎসার মাধ্যমে পাওয়া যায় খুব সুন্দরভাবে রক্ষা। তোমার যক্ষা হইলে তোমার টেনশন করার কিছু নাই, তোমার সাথে আছে গণস্বাস্থ্য কেন্দ্র, তোমার চিন্তার দিন শেষ। সাবাস আমাদের বাংলাদেশ। এবং সবার শেষে ফুসফুস ক্যান্সার। 5টা জিনিস। এখন ভাইয়া এগুলা কখন কিভাবে কোন জায়গায় কোন মাধ্যমে কোন প্রক্রিয়ায় হয়ে থাকে, সর্বপ্রথম কিছু স্পেসিফিক জিনিস বলে দেই যে এই যে অ্যাজমা, এটা স্বাভাবিকভাবে ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে হয় এমন কোনো রোগ নয়। অ্যাজমাটা হচ্ছে বাহ্যিকভাবে হতে পারে। সাপোজ তুমি ফুলের গ্রান নিছো, ফুলের পরাগন গেছে, শ্বাস সময় আটকে গেছে, কাশি হচ্ছে অনেক বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এটাই অ্যাজমা। অথবা হইতে পারে তোমার দেহের ভিতর অনেক ইমিউন সিস্টেম মানে প্রতিরক্ষা ব্যবস্থার যে ক্রিয়া বিক্রিয়াগুলো সেগুলো অনেক বেশি বেশি ঘটতেছে, ওই কারণে তোমার এই যে শ্বাসনালী এখান দিয়ে ময়লা অনেক বেশি বের হচ্ছে, তাহলে তোমার শ্বাসনালী এতগুলো ময়লা বের করতে না পারলে শ্বাসনালী শ্বাস নিতে কষ্ট হবে, এটাই অ্যাজমা। সোজা কথাই বাহ্যিক কোনো ফ্যাক্টর দিয়ে, অথবা তোমার অ্যালার্জি আছে, গরু, বেগুন, চিংড়ি মাছ বা যে কোনো অ্যালার্জি জাতীয় খাবার খেলে তোমার দেখা যায় যে শ্বাস নিতে কষ্ট হয়, এটাই অ্যাজমা। তাহলে অ্যাজমা কিন্তু কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বাহিত রোগ নয়, এটা সুচিকিৎসা হয়। মনে রাখতে হবে অ্যাজমায় কখনো জ্বর হয় না, জ্বর হয় ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণে। খুব গুরুত্বপূর্ণ, অ্যাজমায় তুমি যখন শ্বাস নিবে তখন সাই সাই কিছু শব্দ আসবে, ফোঁস ফোঁস টাইপসের কিছু শব্দ আসবে, কারণ তুমি শ্বাস কম নিতে পারতেছো, তোমার শ্বাসনালী দিয়ে শ্বাস কম বেরোচ্ছে, যখন কম বেরোবে তখন শব্দের একটা সাউন্ড ক্রিয়েট হবে, সেই সাউন্ডটাই তুমি শুনতে পাও, ডাক্তাররা স্টেথোস্কোপ বসায় সেই সাউন্ডটাই শুনে। আসো, এই যে ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিসটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই যে নিউমোনিয়া, এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই যে যক্ষা, এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে ভাইয়া। ব্রঙ্কাইটিস, আমি তোমাদেরকে বলছিলাম ব্রঙ্কাস, ব্রঙ্কাস ফুসফুসের একটা শাখা, ট্রাকিয়া মানে শ্বাসনালী, এরপরে 2টা শাখা ব্রঙ্কাস। এই তো এখানে দেখো, এটা হচ্ছে ট্রাকিয়া, এই 2টো হলো ব্রঙ্কাস। ব্রঙ্কাসের মধ্যে কোনো ব্যাকটেরিয়া দ্বারা যদি আক্রান্ত বা আক্রমণ ঘটে তখন আমরা সেই রোগটাকে বলবো ব্রঙ্কাইটিস, ITIS, ব্রঙ্কাসের প্রদাহ। এই আইটিস দ্বারা আমরা মনে রাখবো, আইটিস মানে হচ্ছে প্রদাহ, ব্যথা বা ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ বা যে কোনো ধরনের ক্ষতিকর জিনিস, প্রদাহ, তাহলে এই রোগটাকে আমরা বলবো ব্রঙ্কাইটিস। ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে, তার মানে এই 3টা রোগেই জ্বর হবে, কমন জ্বর থাকবে। ঠিক আছে, আসো নিউমোনিয়া, নিউমোকক্কাস, নিউমোকক্কাস এরকম একটা ব্যাকটেরিয়া দিয়ে নিউমোনিয়া হয়। নিউমোনিয়া রোগটা শিশুদের একটু বেশি হয়, শীতকালে একটু বেশি হয়, ফুসফুসের মধ্যে পানি জমে যায়, এক্সরে দেখলে দেখা যায় যে ফুসফুসের পানিগুলো সাদা 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 ছোপ ছোপ দেখা যাচ্ছে। ঠিক আছে, ফুসফুসে অনেক পানি জমে যায়, ফুসফুসে পানি জমে গেলে অ্যালভিওলাসে পানি জমে যাচ্ছে, তখন বাচ্চা শ্বাস নিতে পারে না, শ্বাসকষ্ট হয়, এটাই নিউমোনিয়া। যক্ষা একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, ব্যাকটেরিয়ার নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ভাইয়া কঠিন নাম, সহজ কোনো নাম নাই, MT মনে রাখো,
যক্ষাকে আমরা সবাই কমন একটা নামে জানি, টিবি। টিবির মিনিং কি? টিউবারকুলোসিস। নামে নয় কাজেই পরিচয়, তাহলে নামে নাই দাম, কাজ দিয়ে তার পরিচয় হয়ে গেল টিউবারকুলোসিস, করে টিবি। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, করে টিবি। কি দ্বারা হয়? ব্যাকটেরিয়া দ্বারা হয়। যক্ষা হইলে রক্ষা নেই কথাটার এখন আর কোনো ভিত্তি আসলে নাই। যক্ষা হইলে এখন অনেকগুলো ঔষধ প্রচলিত আছে, যক্ষার কমন ওষুধ, সেগুলো খেয়ে ভালো হওয়া যায়। যক্ষায় অবশ্যই তোমার জ্বর আসবে, অনেক দিন ধরে কাশি থাকবে, 3 সপ্তাহের বেশি খুসখুস এরকম যদি কাশি হয় তাহলে সেটা হবে অবশ্যই যক্ষার লক্ষণ। সরাসরি ক্যান্সার, ক্যান্সার ভাই তো আর বলার দরকার নেই, ফুসফুস একদম মানে সেলগুলো ড্যামেজ হয়ে গেছে, ক্যান্সার কোষ ওখানে তৈরি হয়েছে। এই ক্যান্সার কোষ যখন একটা দেহের যে কোনো একটা অঙ্গে তৈরি হয় তখন স্বাভাবিকভাবে সেই জায়গায় কোষ বিভাজন অনেক বেশি হয় এবং ক্যান্সার কোষগুলো তাদের টক্সিন বা বিষ প্রতিক্রিয়া করতে থাকে। এই ক্যান্সার কোষগুলো টক্সিনের কারণে এই ক্যান্সার হলেও জ্বর হয় এবং শ্বাস প্রশ্বাস নিতে পারে না, শ্বাসের মাধ্যমে শো শো শব্দ বের হয়। সবচেয়ে খারাপ স্টেজ ক্যান্সারে কোষগুলো যখন সম্পূর্ণ ড্যামেজ হয়ে যাবে তখন ক্যান্সার কোষগুলো রক্তনালিকাকে ছিঁড়ে ফেলে, যার দরুন কাশির মাধ্যমে রক্ত আসতে পারে। এটা হচ্ছে ফুসফুসে ক্যান্সারের লক্ষণ। সিগারেট, চেইন স্মোকাররা যারা সবসময় সিগারেট খায় তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা 90 to 95%। ঠিক আছে, তাহলে এই 5টা রোগ সম্পর্কে তোমাদের আইডিয়া দিয়ে দিলাম, শর্টকাট বেসিক দিয়ে দিলাম। এই বেসিক থেকেই তোমরা পরীক্ষার হলে ম্যাজিক অ্যাপ্লাই করে ফেলতে পারবা। সো আমার পড়া এইখানেই শেষ, তোমাদের বায়োলজি ক্লাস আজকে এখানেই শেষ। তো তোমাদের কোনো সমস্যা আছে নাকি ওভারঅল ক্লাসে? একটু ভাইয়াকে বলো, যদি বলো তাহলে ভাইয়া ওভারঅল ক্লাসটা যেই জায়গায় তোমাদের সমস্যা সেই জায়গায় ভাইয়া করবো সমাধান। একটু ভাইয়াকে বলো ওভারঅল কোনো সমস্যা তোমাদের আছে কি? নো আনমিউট, অল আর মিউট, অল আর মিউট। তো আমরাও হয়ে যাই আসলে মিউট, আমাদের আসলে পড়াটাও আসলে হয়ে গেছে অনেক কিউট। আমরা কিউটনেসের মাধ্যমেই আমরা আমাদের ক্লাসটা শেষ করি, মিউট হয়ে যাই। ঠিক আছে, সো ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে, যে কোনো একটা ক্লাসে দেখা হবে যদি আমরা বেঁচে থাকি। সবাইকে ধন্যবাদ। তাহলে আসসালামু আলাইকুম। আচ্ছা, একজন কোশ্চেন করছো, সালাম দিয়ে ফেলছি আসলে, তাও একজন কোশ্চেন করছো, স্যার হাউ উই ক্যান গেট দি রেকর্ডেড ভিডিও। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন জানার অন্য কোনো কিছু আছে? তোমাদের রেকর্ডেড ভিডিওটা অলরেডি রেকর্ড হয়ে গেছে। এটা আমি এখন তোমাদের সায়েন্স পয়েন্টের পরিচালক, আমাদের রিকন ভাইয়ার কাছে জিমেইলে চলে যাবে, তোমরা ওনার সাথে একটু কন্ট্যাক্ট করে নিতে পারো। অফিসিয়াল ওনার সাথে কন্ট্যাক্ট করলে উনি হয়তো তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিবেন পার্সোনালি। ঠিক আছে, রিকন ভাইয়ের কাছে এটা রেকর্ড হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা ওনার সাথে একটু কন্ট্যাক্ট করে নিতে পারো। আর কারো কোনো কোশ্চেন? মোস্ট ওয়েলকাম। ওকে, তাহলে আমরা আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।